ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা দেখো আলোচনা করতে এসেছি তোমাদের ইনঅর্গানিকের একটা অংশ, গ্রুপ 17 হ্যালোজেন পরিবার বা হ্যালোজেন ফ্যামিলি। তো দেখো হ্যালোজেন পরিবার আমরা কাদেরকে বলবো? হ্যালোজেন পরিবারে কে কে আছে তোমরা জানো? হ্যালোজেনে কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই পাঁচটা মৌল হ্যালোজেন পরিবারের মধ্যে আছে। এদের মধ্যে দেখো হ্যালোজেন বলতে আমরা প্রধানত এই চারটে মৌলকেই আমরা বুঝি। অ্যাস্টাটিনটা হ্যালোজেন পরিবারের তেজস্ক্রিয় মৌল, হ্যালোজেন রূপে অত পরিচিত নয়। এই চারটে মৌল হচ্ছে হ্যালোজেন। এদেরকে হ্যালোজেন আমরা কেন বলছি? হ্যালোজেন যার অর্থ হচ্ছে তোমার কি আছে? সমুদ্র জলজাত, অর্থাৎ বিশেষত তাহলে কি বললাম? হ্যালোজেনটা কি অর্থ কি? সমুদ্র জলজাত। বিশেষত এদের ক্ষেত্রে ক্লোরাইড, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন এই মৌলগুলোকে লবণ রূপে সমুদ্র জলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই জন্য এদেরকে বলা হয় সমুদ্র জলজাত। যদি আমরা দেখো আগে পর্যায় সারণী আসি, তাহলে পর্যায় সারণীতে যদি হ্যালোজেনের অবস্থানটা দেখি, দেখো আগে আমরা হ্যালোজেনের অবস্থানটা পর্যায় সারণীতে দেখে নিই। এরা কি করে? পর্যায় সারণী 17 নম্বর শ্রেণীতে। এর আগে তোমার কত আছে? 16, যেখানে শুরু হচ্ছে কে? অক্সিজেন। এখানে শুরু হচ্ছে কি দিয়ে? আচ্ছা, একদম পর্যায় সারণী অনুযায়ী আমি করছি এইটা। এর আগে তোমার রয়ে গেছে কত? 15, 14, 13 ইত্যাদি এই শ্রেণীগুলো। এদিকে তোমার কি রয়ে গেছে? ডি ব্লক এলিমেন্ট, এদিকে তোমার এস ব্লক এলিমেন্ট। তাহলে এই পর্যায় সারণীতে হ্যালোজেনের অবস্থান কোথায়? যদি আমরা এগুলোকে পর্যায়গত ভাগ করি, দেখো প্রথম পর্যায়ে বাদ হিলিয়াম, তারপরে অর্থাৎ দ্বিতীয় পর্যায় হচ্ছে কে? ফ্লোরিন, তৃতীয় পর্যায় কে হচ্ছে? ক্লোরিন, তারপরের পর্যায় কে হচ্ছে? ব্রোমিন, তারপরের পর্যায় হচ্ছে আয়োডিন। তাহলে পর্যায় সারণীতে এদের অবস্থান কত? গ্রুপ 17, অথবা আমরা এটাকে বলতে পারি 7A। এর পরেরটাই হচ্ছে তোমার কি হচ্ছে? নিষ্ক্রিয় শ্রেণী, গ্রুপ 18। তাহলে পর্যায় সারণীতে আমরা অবস্থানটা দেখলাম। পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীতে 2 নম্বর পর্যায় থেকে শুরু হচ্ছে হ্যালোজেন মৌলগুলো। এদের ক্ষেত্রে দেখো যদি আমরা অন্য ধর্মগুলো দেখি, পারমাণবিক ক্রমাঙ্ক যদি দেখি, আমরা জানি ফ্লোরিনের কত? পারমাণবিক ক্রমাঙ্ক 9। তাহলে দেখো তুমি যদি পারমাণবিক ক্রমাঙ্ক নাও জানো, তাহলে এখানে একটার পারমাণবিক ক্রমাঙ্ক জানলে আমরা অন্যগুলোকে সহজে লিখে ফেলতে পারি। কারণ তোমাদের পর্যায় সারণীর বেসিকটা মনে আছে যে পর্যায় সারণীতে মৌলগুলো কি থাকে? 2, 8, 8, 18, 18, 32, 32 হয়েছে। এখানে আরও একটা থাকবে, আমি নিচেরটা আর দেইনি, শুধু জাস্ট প্রধান যে হ্যালোজেন অর্থাৎ এই যে চারটে প্রধান হ্যালোজেন সেগুলোকেই দেখানো হয়েছে। তাহলে প্রথম যদি ফ্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক 9 হয়, দেখো তাহলে ক্লোরিনের কত হবে? 9 প্লাস কত? 2, 8, 8, তাহলে 9 প্লাস 8 কত? 17। তাহলে ক্লোরিন হচ্ছে কত? 17। তাহলে 2, 8, 8 চলে গেছে। এরপর একটা ব্রোমিন কত হবে? 17, 18, 18, অর্থাৎ আবার বলছি দেখো যদি কারো বুঝতে অসুবিধা হয়, প্রথম পর্যায় সারণীতে মৌলগুলো কত থাকে? 2, 8, 8, 18, 18, 32, 32, যদিও শেষটা ইনকমপ্লিট। তাহলে এইগুলো আমরা যোগ করলেই পাবো। 9-এর সঙ্গে 8 যোগ করলাম 17। এবার দেখো 17, তাহলে 8, 8 হয়ে গেল। 17-এর সঙ্গে কত যোগ করব আমরা? 18, কত হয়? 35। তাহলে ব্রোমিন হচ্ছে কত? 35। এর পরেরটাও কি হবে? 35 প্লাস 18, তাহলে কত হচ্ছে দেখো? 53।
তারপরেরটা দেখো কত হচ্ছে 53, তারপরে এসে যাচ্ছে 32, তাহলে 32, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 85। তাহলে এইভাবে আমরা একটার পারমাণবিক ক্রমাঙ্ক জানলে অন্য যে কোনো মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। এবার দেখো এদের যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখি, সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয় এদের? বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ns2 np5। তাহলে বহিস্থ কক্ষে কটা? 7টা ইলেকট্রন আছে। বক্স ডায়াগ্রামে খেয়াল করো, ভালো করে মনে রাখবে, বক্স ডায়াগ্রামে একটা আনপেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে এইটা যদি হয় এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 নম্বর পর্যায়ের মৌল, তাহলে 2s2 2p5। 3 নম্বর পর্যায়ের মৌল 3s2 3p5। তারপরে এটা 4 নম্বর পর্যায়ে হবে, কারণ ফ্লোরিন দেখো 2 নম্বরে, তারপরেরগুলো পরপর করে গেলেই হবে। তাহলে 4 নম্বর পর্যায়ে কত হবে? 4s2 4p5। তবে যখন 4s এ ইলেকট্রন প্রবেশ করেছে তার মাঝে এখানে দেখো 4p এর মাঝে 3g প্রবেশ করে যায়, সেই জন্য 3gটা আমরা আগে লিখে দিচ্ছি, অর্থাৎ 3g10 4s2। আবার বলছি দেখো, এইখান থেকে এটা 1 যোগ করে দিলাম, এটাও 1 যোগ করে হবে, কিন্তু 4s এর পরে কি হয়? 3gতে ইলেকট্রন প্রবেশ করে, তাই 3g10, তারপরে আসে 4p, সেই জন্য 3g10টা আমরা আগে লিখে দিলাম। তারপরেরটা তাহলে তোমার কত হবে? 4 5s2 5p5, এরও আগে তোমার কি আসবে? 4g10 আসবে। এর ক্ষেত্রেও দেখো তাহলে কত হবে? 6s2 6p5, এর আগে কি আসবে? 5d10 এবং 4f14, অর্থাৎ এই যে এদের আগে তোমার কি আছে? f14, এসের পরে f14 ভর্তি হবে, তারপরে তোমার কি হবে? d হবে, তারপরে f হবে, তারপরে p-তে যাবে। তোমরা পারমাণবিক গঠনে তোমার কি আছে? ক্রমবর্ধমান শক্তি স্তরগুলো জানো। তাহলে এই হলো দেখো হ্যালোজেন পরিবারের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে এখান থেকে দেখো তোমরা একটা জিনিস জানলে, আমরা যদি ফ্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস জেনে থাকি, তাহলে সব মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাসটা আমরা করে দিতে পারবো। হয়েছে? তাহলে এই হলো তোমার কি আছে? হ্যালোজেন মৌলগুলো। এবার দেখো হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে যদি আমরা সাধারণ ভৌত ধর্মের প্রবণতাগুলো দেখি, সাধারণ ভৌত ধর্মের প্রবণতা। সাধারণ ভৌত ধর্মের প্রবণতা কোথায়? পর্যায় সারণীতে। পর্যায় সারণীতে সাধারণ ভৌত ধর্মের প্রবণতা যদি আসি, প্রথমেই আসছি দেখো পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এইগুলো পর্যায় সারণীতে তুলনা করতে গেলেই তোমাদের কি হয়? পর্যায়ে তুলনা করতে হয়, শ্রেণীতে তুলনা করতে হয়। বলছি দেখো এদের পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ হ্যালোজেনের পারমাণবিক ব্যাসার্ধ যদি আমরা এই দুটো শ্রেণীর তুলনা করি, গ্রুপ 16 এবং গ্রুপ 17-এর, অর্থাৎ এখানে তোমার কি আছে? অক্সিজেন, সালফার ইত্যাদি আছে। তাহলে অক্সিজেনের সঙ্গে ফ্লোরিনের যদি তুলনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো? যে গ্রুপ 16 অক্সিজেন অপেক্ষা হ্যালোজেনের, অর্থাৎ তোমার কি হচ্ছে? গ্রুপ 17 হ্যালোজেন, হ্যালোজেনকে সাধারণত আমরা এক্স দ্বারা চিহ্নিত করি, হ্যালোজেনের পারমাণবিক ব্যাসার্ধ কম। কেন? কারণ তোমরা জেনে এসছো এই পর্যায় বরাবর, বিশেষত তোমার আদর্শ মৌলগুলোর ক্ষেত্রে পর্যায় বরাবর বাম দিক থেকে যত ডান দিকে যাব,
পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক করে বাড়ে, অর্থাৎ নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পায় এবং ইলেকট্রনগুলো কি হয় একই কক্ষে প্রবেশ করে, ফলে বহিস্থ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়। তাহলে এটার কারণটা কি? কারণটা হচ্ছে নিউক্লিয়াসের আধান বেশি, নিউক্লিয়াসের আধান বেশি, ইলেকট্রন একই কক্ষে প্রবেশ করেছে, ফলে কি হচ্ছে বহিস্থ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি, অর্থাৎ বহিস্থ ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ। অর্থাৎ এটা দুটোই দেখো 2p মৌল কক্ষের মৌল বা 2 নম্বর পর্যায়ের মৌল। এখানে পারমাণবিক ক্রমাঙ্ক বেশি, এর ক্ষেত্রে কত হচ্ছে 8, এর ক্ষেত্রে 9। ইলেকট্রন একই কক্ষে প্রবেশ করেছে, ফলে আবরণী ক্ষমতার কোনো প্রভাব নাই, সেই জন্যে বহিস্থ ইলেকট্রনের ওপর আকর্ষণ বল বেশি হয়। ফ্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কম হবে। এবার দেখো শ্রেণীতে যদি উপর থেকে নিচে যাই, তাহলে শ্রেণীতে কি হবে? শ্রেণীতে উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। অর্থাৎ তাহলে তোমার কি হবে, ফ্লোরিন তার থেকে বেশি তোমার ক্লোরিন, তার থেকে বেশি তোমার কি আছে, তার থেকে বেশি হচ্ছে ব্রোমিন, ব্রোমিন তার থেকে বেশি আয়োডিন। এটা খুব সিম্পল ব্যাপার, উপর থেকে নিচে বৃদ্ধি পাচ্ছে, কারণ যত উপর থেকে নিচে যাচ্ছে এটা একটা করে কক্ষ, এটা কি হচ্ছে 2 নম্বর কক্ষের মৌল, 3 নম্বর কক্ষের মৌল, 4 নম্বর কক্ষের মৌল, এরকম তোমার কি আছে কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে এদের ক্ষেত্রে উপর থেকে নিচে ব্যাসার্ধ বাড়বে। তাহলে এর কারণটা কি? শ্রেণীতে কক্ষের বা বলা যেতে পারে বহিস্থ কক্ষের, বহিস্থ কক্ষের সংখ্যা বৃদ্ধি পায়, হয়েছে, তাই ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে এই গেল পারমাণবিক ব্যাসার্ধ। আরেকটা কখনো কখনো তোমাদের দিতে পারে, ধরো তোমার RCl পরমাণু আর RCl মাইনাস, অর্থাৎ অ্যানায়নের ব্যাসার্ধ সর্বদা বেশি হয়। কিসের জন্য? ক্লোরিনের ক্ষেত্রে দেখো এখানে প্রোটন কটা আছে, প্রোটন আছে তোমার কি হচ্ছে 17, ইলেকট্রন কত 17, এখানে প্রোটন 17, ইলেকট্রন 18, তাহলে 17টা ইলেকট্রনকে 17টা প্রোটন আকর্ষণ করছিল। এখানে দেখো একটা ইলেকট্রন প্রবেশ করায় 17টা প্রোটন এখন 18টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, ফলে ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল, ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাচ্ছে, ফলে এখানে আকর্ষণ বল কিছুটা শিথিল হয়, এই কারণে ব্যাসার্ধ বেড়ে যায়। এরপর আসছি দেখো আয়নায়ন এনথালপি। বা আয়নাইজেশন এনথালপি, যাকে আমরা কি হয় আয়নায়ন বিভব বলি বা আইই বলি, আয়নাইজেশন এনথালপি ইত্যাদি বলা হয়। আয়নাইজেশন এনথালপি, তাহলে আগে আমরা পর্যায়তে আগের মৌলের সঙ্গে তুলনা করি। অর্থাৎ যদি আমরা অক্সিজেনের সঙ্গে বা অক্সিজেন পরিবারের সঙ্গে তুলনা করি, তাহলে দেখো গ্রুপ 18 এই গ্রুপ 16 অক্সিজেন ফ্যামিলি আর গ্রুপ 17 হ্যালোজেন ফ্যামিলি। কার আয়নাইজেশন বেশি হবে? অবশ্যই হ্যালোজেনের বেশি। কিসের জন্য? এর অপেক্ষা এর আকার ছোট, নিউক্লিয়াসের আধান বেশি, তাই বহিস্থ ইলেকট্রনের ওপর আকর্ষণ বেশি,
অর্থাৎ অক্সিজেন অপেক্ষা ফ্লোরিনের আকার ছোট, নিউক্লিয়াসের আধান বেশি। তাহলে আকার ছোট এবং নিউক্লিয়াসের আধান বেশি, কিন্তু বহিস্থ ইলেকট্রন একই কক্ষে আছে, ফলে বহিস্থ ইলেকট্রনের ওপর কী হবে, আকর্ষণ বেশি হবে। তাহলে আকর্ষণ বেশি হলে ওই ইলেকট্রনকে ত্যাগ করতে বা ওই ইলেকট্রনকে বের করতে অপেক্ষাকৃত বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে এটার কারণ হচ্ছে কি, আকার ছোট, নিউক্লিয়াসের আধান বেশি। তাহলে বহিস্থ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হওয়ার জন্য এখান থেকে ইলেকট্রনকে বের করতে বেশি শক্তি লাগবে, অর্থাৎ আয়নীয়ন বিভবের মান কি হবে, বেশি হবে। কার অপেক্ষা, ওই পর্যায়ের অন্য মৌল অপেক্ষা, অক্সিজেন অপেক্ষা বা অক্সিজেন শ্রেণী বা 16 নম্বর শ্রেণী অপেক্ষা তো হবেই, ওই পর্যায়ের অন্য মৌল অপেক্ষাও হবে। এবং এই হ্যালোজেনগুলোর আয়নায়ন বিভব খুব বেশি এবং এদের মানটা কত হয়, ঠিক এর পরেই যে নিষ্ক্রিয় মৌল আছে, যাদের নিষ্ক্রিয় কাঠামো আছে, তার ঠিক পরেই হচ্ছে এদের আয়নায়ন বিভব। এইখানে দেখো, এই আইপির এর মান বেশি হওয়ায় এই মৌলগুলি অধাতু। অর্থাৎ এই মৌলগুলি হচ্ছে অধাতব মৌল। অধাতব মৌলের সঙ্গে আইপি এর সম্পর্ক কি, তোমরা জানো ধাতব ধর্মের সঙ্গে আইপি এর সরাসরি সম্পর্ক। অর্থাৎ আয়নায়ন বিভব যদি কম হয় তাহলে মৌলটি সহজে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে তার ধাতব ধর্ম তত বেশি। যেহেতু এদের ক্ষেত্রে আইপির মান কি হচ্ছে, খুব কম, ফলে সহজে ইলেকট্রন ত্যাগ করে না, তাই এদের ধাতব ধর্ম নাই। সব মৌলগুলি হচ্ছে তোমার কি আছে, অধাতব মৌল। এবার দেখো, এটা যদি আমরা শ্রেণীতে দেখি, শ্রেণীতে উপর থেকে নিচে, অর্থাৎ উপর থেকে নিচে কি হয়, আইপি হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ কি, আগেই জেনেছি আইপি হ্রাস পাওয়ার কারণ এদের ক্ষেত্রে আকার বা ব্যাসার্ধ বা বলতে পারি আকার বৃদ্ধি পায়। এই কারণে উপর থেকে নিচে আকার বৃদ্ধি পেলেই তোমার কি হবে, বহিস্থ ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কম হবে। অর্থাৎ বহিস্থ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কম। নিউক্লিয়াসের আকর্ষণ কম, তাহলে সহজেই ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ উপর থেকে নিচে আইপির মান হ্রাস পায়। তাহলে আইপির যদি আমরা ক্রমটা দেখি, দেখো ফ্লোরিন হবে সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে আয়োডিনের আইপির মান কি হচ্ছে, খুব কম। কি কম, আইপি বা আইই। এই কম হওয়ার জন্য আয়োডিনের একটা বিশেষ ধর্ম দেখা যায়। অর্থাৎ এই কম হওয়ার জন্য আয়োডিনের কিছুটা ধাতব চরিত্র প্রকাশ পায়। ধাতব চরিত্র প্রকাশ পায়, এই কারণে আয়োডিন I+ গঠন করতে পারে। অর্থাৎ আইপির মান কমে যাচ্ছে, কমে গেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার জন্য ইলেকট্রন যে সহজে ইলেকট্রন ত্যাগ করবে বা ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়লেই কি হয়, ধাতব ধর্ম বাড়ে। এই কারণে এদের ক্ষেত্রে বা এর কারণে আয়োডিনের ক্ষেত্রে ক্যাটায়ন রূপী আমরা কোনো ক্ষেত্রে পেয়ে থাকি।
ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। এরপরে আসছি দেখো ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন গেনিং এনথ্যালপি, ইলেকট্রন গেন এনথ্যালপি। এখানে দেখো হ্যালোজেন মৌলগুলো ভালো করে খেয়াল করো। হ্যালোজেন মৌলগুলো এর বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি আছে? NS2 NP5, 7টা ইলেকট্রন। ফলে একটা ইলেকট্রন গ্রহণ করেই সহজেই X- গঠন করবে এবং এদের তাহলেই ইনার্ট কাঠামো পাবে, অর্থাৎ NS2 NP6। ইনার্ট কনফিগারেশন। ইনার্ট কনফিগারেশন পেয়ে যাচ্ছে, সেই জন্য এদের ইলেকট্রন গ্রহণ প্রবণতা বেশি। এছাড়াও দেখো যদি আমরা দেখি পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, আগেই আমরা গ্রুপ 16-এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে গ্রুপ 16 অক্সিজেন ফ্যামিলি, গ্রুপ 17 হ্যালোজেন ফ্যামিলি, ইলেকট্রন গেইন এনথ্যালপি কী হবে? হ্যালোজেন পরিবারের বেশি। কারণটা একই, যে তোমার কী আছে? ওই একই, আকার ছোট, আকার ছোট, নিউক্লিয়াসের আধান বেশি, ফলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কী হবে? বেশি হবে। ফলে আগত ইলেকট্রনটাকে আকর্ষণ করবে এবং সহজে গ্রহণ করবে। এদের দেখো এই যে ইলেকট্রন গেন এনথ্যালপি বেশি, মানে এখানে ইলেকট্রন গেন এনথ্যালপি কিন্তু নেগেটিভ হয়, সেই জন্য এইটা বেশি মানে হচ্ছে মোর নেগেটিভ, হয়েছে। তাহলে এই হলো গ্রুপ 16 বা পর্যায়ের অন্য মৌল অপেক্ষা এদের আকার ছোট, নিউক্লিয়াসের আধান বেশি, ফলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কী হবে? বেশি হবে। বেশি হলে আগত ইলেকট্রনটাকে সহজেই আকর্ষণ করবে এবং করে ইলেকট্রন গ্রহণ করে ইনার্ট কাঠামো পাবে, হয়েছে। এবার আসছি দেখো শ্রেণীতে। এদের শ্রেণীতে ইলেকট্রন গেন এনথ্যালপিটা ইম্পর্টেন্ট। শ্রেণীতে কি হয়? যদি আমরা দেখি উপর থেকে নিচে কি হয়? ইলেকট্রন গেনিং এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়? ঠিক এর মতো তোমার কি হচ্ছে? হ্রাস পায়। কিসের জন্য? কারণ আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পেলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল তোমার কি হয়ে যাবে? হ্রাস পাবে। ফলে ইলেকট্রন গেনিং এনথ্যালপি হ্রাস পাবে। এই কারণে এদের ক্ষেত্রে ইলেকট্রন গেনিং এনথ্যালপি হওয়া উচিত কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইটা। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটা হয় না। কি হয়? এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। কি হচ্ছে? তাহলে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হয়েছে। এইটা এদের মধ্যে ইন্টারচেঞ্জ হলো কেন? এইখানটা ভালো করে খেয়াল করো। এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ইন্টারচেঞ্জ বা আকার ছোট হওয়া সত্ত্বেও ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? ইলেকট্রন গেনিং এনথ্যালপিটা বেশি হচ্ছে কেন? বলছে দেখো ফ্লোরিন পরমাণু আকার ছোট, তার তুলনায় ক্লোরিন কি হচ্ছে? তার পরের পর্যায়ের মৌল, অর্থাৎ ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে আকারটা কি হচ্ছে? বড়। দুজনেরই বহিস্থ কক্ষে ইলেকট্রন কটা? একই, 7টা।
এরও তোমার কি আছে, বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা তোমার কি আছে 7টা। এ কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের। বা আমরা বলতে পারি 2 নম্বর কক্ষপথে। এটা দ্বিতীয় কক্ষের, এ কি হচ্ছে তৃতীয় কক্ষের মৌল। যদি দেখা যায় এর ক্ষেত্রে বাইরের কোন অরবিটাল আছে একদম শেষে 2 নম্বর কক্ষে, আগে এস তারপরে পি, তাহলে 2p অরবিটাল বাইরে। এর ক্ষেত্রে কত? 3p অরবিটাল। আমরা কি জানি 2 নম্বর অপেক্ষা 3 নম্বর কক্ষ বা তোমার কি আছে 2p অপেক্ষা 3p কক্ষের আকার বড়। তাহলে এখানে দেখো আকার ছোট, এখানে আকার বড়, কিন্তু দুজনের বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা একই। ফলে এখানে ছোট জায়গাতে ছোট কক্ষপথে ইলেকট্রন থাকায় এখানে ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যাবে? ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। অপরপক্ষে এখানে দেখো অপেক্ষাকৃত বড় কক্ষপথে একই সংখ্যক ইলেকট্রন থাকায় এদের ইলেকট্রন ঘনত্ব কি হবে? কম হবে। তাহলে এখানে যখন ইলেকট্রন ঘনত্ব বেশি, একটা যখন ইলেকট্রন অ্যাফিনিটি মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এ যখন একটা ইলেকট্রন আসবে এখানেও ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে এখানে কি ঘটবে? আগত ইলেকট্রনটাকে এ কিছুটা কি করবে? বিকর্ষণ করবে। কিন্তু এখানে যখন এর ক্ষেত্রে যখন ইলেকট্রন প্রবেশ করতে চাইবে সেক্ষেত্রে এর এইরূপ বিকর্ষণ থাকবে না, বিকর্ষণ থাকে না বা থাকলেও খুব কম। তাহলে এর এই ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায়, অর্থাৎ আকার ছোটোর জন্য ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায় আগত ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার জন্য কি হবে? এ সহজে ইলেকট্রন গ্রহণ করবে না। অপরপক্ষে এর ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব কম হওয়ায় আগত ইলেকট্রনটাকে সহজেই গ্রহণ করবে। এই কারণে এর ক্ষেত্রে তোমার কি হয়ে যায়? ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি হয়। ঠিক আছে? এরপরে আসছি দেখো ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা কি? সমযোজী ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতা। সমযোজী ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতা। দেখো এখানেও যখন সেই ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা, তাহলে এখানেও সাইজের ব্যাপার চলে আসছে। অর্থাৎ তোমার কি হবে? যার ক্ষেত্রে আকার ছোট হবে তার ক্ষেত্রে ইলেকট্রন বন্ধন ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বেশি হবে। অর্থাৎ গ্রুপ 16 অক্সিজেন ফ্যামিলি অপেক্ষা গ্রুপ 17 হ্যালোজেন ফ্যামিলির ক্ষেত্রে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। এবং পর্যায়ের অন্য শ্রেণীর মৌলগুলোর তুলনায় এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। এবং এইখানেই রয়েছে দেখো সবথেকে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ তোমার কি আছে? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন।
পাউলিং স্কেলে যার মান কত 4। তাহলে কারণটা কি হলো? ওই একই, আকার ছোট, নিউক্লিয়াসের আধান বেশি, তাই বন্ধন ইলেকট্রন, এখানে তো সমযোজী বন্ধন ইলেকট্রনকে, তাই বন্ধন ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতা বেশি। একই শ্রেণীতে উপর থেকে নিচে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটির মান হ্রাস পায়। কারণটা একই, আকার বৃদ্ধি পায়। তাহলে শ্রেণীর উপর থেকে নিচে কি হয়ে যাচ্ছে? আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। সেই জন্য ইলেকট্রোনেগেটিভিটির মান কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। আর পর্যায়ে কি দেখলাম? অন্য মৌলের তুলনায় এদের আকার ছোট এবং নিউক্লিয়াসের আধান সব থেকে বেশি। সেই কারণে এদের ক্ষেত্রে তোমার কি আছে? ইলেকট্রোনেগেটিভিটির মান পর্যায়ের অন্য মৌল অপেক্ষা বেশি। এরপরে আসছি, দেখো এদের ভৌত অবস্থা। ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট, এর সঙ্গে গলনাঙ্ক স্ফুটনাঙ্কও এসে যাবে। যদি মৌলগুলোকে দেখি, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই দুটো কি? গ্যাস, লিকুইড, সলিড। হয়েছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এদের ক্ষেত্রে তোমার কি আছে? মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট কি হয়ে গেছে? বৃদ্ধি পায়, তাই তো? সেই জন্য তোমার কি আছে? গ্যাসীয় থেকে আস্তে আস্তে লিকুইড, লিকুইড থেকে সলিড। বলছে এদের ক্ষেত্রে দেখো কোনো পোলারিটি নেই, অর্থাৎ কি হচ্ছে? অণুগুলো যে দ্বিপারমাণবিক অণু, নন পোলার। ফলে এদের ক্ষেত্রে তোমার কি আছে? আকর্ষণ বল কি হচ্ছে? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। এদিক থেকে যত এদিকে যাচ্ছি, দেখো আকার ও আণবিক ভর দুটোই লিখে দিচ্ছি। আকার ও আণবিক ভর কি হয়? বৃদ্ধি পায়। আকার আণবিক ভর যদি বৃদ্ধি পায় তাহলে তোমার কি হচ্ছে? ভ্যান ডার আকর্ষণ বৃদ্ধি পায়, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বৃদ্ধি পায়। এই কারণে তোমার কি আছে? মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট কি হয়ে যায়? বৃদ্ধি পায়। এই কারণে এদের ক্ষেত্রে আণবিক ভর বা আকার ছোট হওয়ায় ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কম, এই জন্য এরা গ্যাসীয়। ব্রোমিনের ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি লিকুইড, আয়োডিনের ক্ষেত্রে আরও বেশি, আয়োডিন সলিড। হয়েছে? ভৌত অবস্থা। এরপরে দেখো যদি আমরা বন্ড এনার্জিতে আসি, বন্ড এনার্জি বা বন্ধন শক্তি বা বন্ধন বিয়োজন শক্তি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। সোজা কথা আমরা বন্ধন এনার্জিও বলতে পারি। একটা জিনিস খেয়াল করো, বন্ধন শক্তি
বন্ধন শক্তি ইনভার্সলি প্রপোর্শনাল টু তোমার কি আছে, বন্ধন দৈর্ঘ্য। অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য বেশি হলে বন্ধন শক্তি কম হয়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা কিসের ক্রম? বন্ধন দৈর্ঘ্য। কেন? কারণ এখানে তোমার কি হয়, আকার বৃদ্ধি পায়। অর্থাৎ এদিক থেকে যত এদিকে যাব এদের ক্ষেত্রে তোমার কি হয়, আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পেলে বন্ধন দৈর্ঘ্য তোমার কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তোমার কি আছে, বন্ধন শক্তি হ্রাস পায়। তাহলে কার বন্ধন শক্তি বেশি হবে? ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে আয়োডিন। এইটা কিন্তু বাস্তব ক্ষেত্রে কি হয়, এটা হয় না। হয় কে, ফ্লোরিন একদম এখানে চলে আসে। অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, তারপরে ফ্লোরিন, তারপরে আয়োডিন। এইখানে দেখো, এই যে ফ্লোরিনের বন্ধন শক্তি কম হলো, বন্ধন শক্তি কম, এর কারণটা কি? কারণ হচ্ছে আকার খুব ছোট। আকার খুব ছোট, এর ফলে কি হয় দেখো, বলছে ফ্লোরিন খুব ছোট আকার, সেই ইলেকট্রন গেইনিং এনথালপির মতো ছোট আকার। বহিস্থ কক্ষে ইলেকট্রন আছে কটা? 7টা। 7টা। ফলে এদের ক্ষেত্রে পরমাণুর উপরে ইলেকট্রন ঘনত্ব কি হয়, ইলেকট্রন ঘনত্ব বেশি। ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাওয়ার জন্য এদের এই বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো পরস্পরকে কি করে, অর্থাৎ বিকর্ষণ করে। এই যে ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে, এর ফলে এই বহিস্থ ইলেকট্রনগুলো কি করছে, পরস্পরকে বিকর্ষণ করছে। এই বিকর্ষণ করার জন্য এদের মধ্যে একটা ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণজনিত পীড়ন কাজ করে। অর্থাৎ F2 অণুতে পরমাণু দুটির মধ্যে, এই F2 অণুতে পরমাণু দুটির মধ্যে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণজনিত একটা পীড়ন কাজ করে। এই পীড়ন কাজ করার জন্য এরা কি করে, সর্বদাই পরস্পরকে বিকর্ষণ করে, দূরে ছেড়ে যেতে চায়। সেই কারণে এই বন্ধনটা সহজেই ভেঙে যায়। অর্থাৎ এদের মধ্যে তাহলে কি আছে, বহিস্থ ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ ক্রিয়া করে। বিকর্ষণ ক্রিয়া করে ফলে পরমাণু দুটোকে পরস্পর থেকে দূরে ঠেলে দিতে যায়। সেই জন্য এই বন্ধনটি কি হয়ে যায়, সহজেই ভেঙে যায়। অতএব বন্ধনটি সহজে ভেঙে যায়। বন্ধন সহজে ভেঙে যাওয়ার জন্য তোমার কি হয়ে যাচ্ছে, তাহলে এদের বন্ধন শক্তি কম। বন্ধন শক্তি কম, এই কারণে তোমার কি হয়ে যায়, ফ্লোরিন একদম ব্রোমিনের পরে চলে আসে। পরে দেখো ভৌত ধর্মের মধ্যে আর একটা আমরা দেখে নিই, বর্ণ, কালার। মৌলগুলো দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের কি আর বর্ণ আছে, লাইট ইয়েলো।
এ তোমার কি আছে ক্লোরিন গ্রিনিশ ইয়েলো, ব্রোমিন রেড, আয়োডিন ভায়োলেট। ভায়োলেট তার মধ্যে এই দুটো দেখো গ্যাসীয় দ্বিপরমাণবিক অণু। এবার পর্যায় সারণীতে খেয়াল করো, ফ্লোরিন, তারপরে হচ্ছে অক্সিজেন, এর এদিকে আছে নাইট্রোজেন। এই দুটোই, এই নাইট্রোজেন এও গ্যাসীয় দ্বিপরমাণবিক অণু, অক্সিজেন দ্বিপরমাণবিক অণু, এই দুটো কি হচ্ছে বর্ণহীন। তারপরেই কিন্তু ফ্লোরিন বর্ণ চলে আসছে, অর্থাৎ এদের বর্ণহীন, কিন্তু ফ্লোরিন গ্যাসীয় হলেও বর্ণ এসে গেল। কিসের জন্য বলছে এইটা দেখো, এদের এই যে বর্ণ দেখাচ্ছে, এই বর্ণের কারণ হচ্ছে ইলেকট্রন ট্রানজিশন। ইলেকট্রন ট্রানজিশন কিসের মধ্যে? এদের ক্ষেত্রে ইলেকট্রন ট্রানজিশনটা স্বাভাবিকভাবে বোঝাটা একটু শক্ত, যেটা আমরা ডি অরবিটালের ক্ষেত্রে সহজে বুঝে যাব। এদের ক্ষেত্রে ইলেকট্রন ট্রানজিশন হয় এমও ডায়াগ্রামে। তোমরা 11-এ রাসায়নিক বন্ধনে মলিকুলার অরবিটাল থিওরি করেছো বা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম করেছো। বলছে এদের ক্ষেত্রে ইলেকট্রন ট্রানজিশন ঘটে কোথায়? এমও ডায়াগ্রামে, হোমো এবং লোমোর মধ্যে। হোমো লোমোটা কি? হায়ার অ্যাকুপাইড অরবিটাল, লোয়ার আনঅ্যাকুপাইড অরবিটাল। অর্থাৎ এদের ক্ষেত্রে তোমার ইলেকট্রন ট্রানজিশন ঘটে পাই স্টার, তার সঙ্গে সিগমা স্টারের একটা ইলেকট্রন ট্রানজিশন ঘটে। ইলেকট্রন ট্রানজিশন ঘটলেই কী হবে? এই যে ইলেকট্রন ট্রানজিশন ঘটলেই এর ক্ষেত্রে তোমার কী হবে? শক্তির প্রয়োজন হবে। সেই শক্তিটা কোথা থেকে নেবে? সাধারণ আলোক রশ্মি থেকে সেই শক্তিটা গ্রহণ করবে বা নির্দিষ্ট বর্ণের আলোকে শোষণ করবে, তার পরিপূরক বর্ণটা আমরা দেখতে পাবো। এবার দেখো নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে কেন এটা ঘটলো না, ফ্লোরিনের ক্ষেত্রে ঘটলো কেন? বলছে নাইট্রোজেন বা অক্সিজেন অপেক্ষা ফ্লোরিনের আকার ছোট। এই ছোট হয়ে যাওয়ার জন্য এই হোমো আর লোমো এদের মধ্যে তোমার কি হয়ে যায়? শক্তির পার্থক্যটা কম হয়। শক্তির পার্থক্যটা কম হওয়ার জন্য সেখান থেকে ইলেকট্রন ট্রানজিশনটা ঘটতে পারে। তাহলে ইলেকট্রন ট্রানজিশন ঘটে এই কারণে, এবং অন্য সব হ্যালোজেন পরমাণুগুলোর ক্ষেত্রেও তাই ইলেকট্রন ট্রানজিশন ঘটে, ফলে নির্দিষ্ট বর্ণের আলোকে শোষণ করবে, তার পরিপূরক বর্ণকে আমরা পাবো। এবার দেখো ফ্লোরিনের ক্ষেত্রে কি দেখলাম আমরা? লাইট ইয়েলো। কেন? বলছে ফ্লোরিনের আকার ছোট, ফলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কী হচ্ছে? বেশি। এই কারণে এর ক্ষেত্রে, এই ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন ট্রানজিশন ঘটতে অপেক্ষাকৃত বেশি শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের প্রয়োজন। অর্থাৎ বেশি শক্তির ভায়োলেট বা ব্লু এই তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণ করবে, তার পরিপূরক বর্ণরূপে আমরা লাইট ইয়েলো পাবো বা ইয়েলো পাবো। অপরপক্ষে আয়োডিনের ক্ষেত্রে দেখো আকারটা বড়, বহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল শিথিল। এই শিথিল থাকার জন্য এর ক্ষেত্রে ইলেকট্রন ট্রানজিশন করতে কম শক্তির প্রয়োজন হবে, কারণ যেহেতু ওই ইলেকট্রনের প্রতি ওপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম, তাই এই ইলেকট্রন ট্রানজিশনের জন্য তোমার কী আছে? অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হবে। এই কম শক্তির প্রয়োজন হওয়ায় এখানে অপেক্ষাকৃত কম শক্তির যে রেড বা অরেঞ্জ এইরূপ তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণ করবে, তার পরিপূরক বর্ণরূপে আমরা কি হবে? ভায়োলেট পাবো। তাহলে এই হলো তোমার কি আছে? এদের বর্ণ উৎপত্তির কারণ। তাহলে আজকের ক্লাসে দেখো আমরা হ্যালোজেন পরিবারের মধ্যে, হ্যালোজেন পরিবারের ভৌত ধর্মগুলো সম্পর্কে আলোচনাগুলো করলাম। এর পরের ক্লাসে আমরা কি করব? এদের রাসায়নিক ধর্ম, তারপরে ধীরে ধীরে এদের যে মৌলগুলো অর্থাৎ ক্লোরিন, HCl বা ইন্টার হ্যালোজেন, এগুলোকে নিয়ে ধীরে ধীরে আলোচনা করা হবে।